হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এডুকেয়ার। তো দেখো, আমাদের সামনেই যে ফর্মটা ফিল আপ হলো আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে সিলেবাস এবং তার প্যাটার্ন, ঠিক আছে। সিলেবাস এবং তার প্যাটার্ন তোমাকে প্রথমেই জানতে হবে। তার মধ্যে দেখো, এখানে সিলেবাস তো পরে বলবো, কিন্তু তার মধ্যে আগে প্যাটার্নটা দেখো কত নম্বরের কোন সাবজেক্ট থেকে আসবে, ঠিক আছে। দেখো, জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আসছে কত 25 নম্বর, যেটা প্রত্যেক মানে গড় পাত্তা স্টুডেন্টদের ক্ষেত্রে বা কম্পিটিটরদের ক্ষেত্রে, অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে মারাত্মক কঠিন জায়গা, যেহেতু জেনারেল সায়েন্সের কথা আছে, ঠিক আছে। ম্যাথ মোটামুটি চলে যাবে, ঠিক আছে, প্র্যাকটিস থাকলেই মোটামুটি চলে যাবে, ঠিক আছে। 25 রিজনিং, 30, এই জায়গাটা প্রত্যেকেই কিন্তু ওয়াকিবহাল, অর্থাৎ এই রিজনিংয়ের জায়গায় সবাই, মানে যারা বিগিনার এবং যারা অলরেডি অনেক ডেভেলপ করে গেছে, তবুও এই জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কমন। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে থাকবে কত 20 নম্বর, ঠিক আছে। তো এই জায়গাটা তো বুঝতেই পারছো বহুত ইম্পর্ট্যান্ট। তার থেকে আমি যেটা বলছি, আজকে যে ক্লাসগুলো করব বা আমার যে প্রত্যেক দিন যে ভিডিওগুলো পাবে তোমরা, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স নিয়ে, যেটা প্রত্যেকেরই কিন্তু একটা মাথা ব্যথার কারণ, কিন্তু মাথা ব্যথা আর থাকবে না, ঠিক আছে। তোমরা যদি এই চ্যানেলটাকে কন্টিনিউ ফলো করতে থাকো, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে তুমি 25কে 25, এখানে কোনো চান্সই মানে আমরা বাদ দেবো না, 25 থেকে কোনো কম নাম্বার আসবে না, ঠিক আছে। 25কে 25ই আসবে, ঠিক আছে, জেনারেল সায়েন্স থেকে। তো চলো তাহলে তুমি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখো, যে গ্রীষ্মকালে হালকা পোশাক পরলে আরাম লাগে, ঠিক। তাহলে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে কোন চ্যাপ্টার থেকে এসেছে, সেটা হচ্ছে তোমার হিট থেকে এসেছে, ঠিক, হিট থেকে এসেছে। এবং হিটের যে বিকিরণ আর অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ, সেই কনসেপ্ট থেকে এসেছে, ঠিক আছে। হিটের যে তাপ আছে, তাপ চ্যাপ্টারের যে শোষণ বা তোমার বিকিরণ, সেখান থেকে এসেছে। তো তার তাপের শোষণ বা বিকিরণ কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে দেখো। প্রথমত ডিপেন্ড করে যে যদি মসৃণ হয়, মসৃণ যদি হয়, বস্তু যদি মসৃণ হয় এবং পালিশড হয়, ঠিক আছে, পালিশ হয়, সেক্ষেত্রে হিটটা শোষণ করতে পারে না, কম পারে। উল্টো দিকে যদি বস্তুর আবরণটা অর্থাৎ পৃষ্ঠতলটা যদি অমসৃণ হয়, ঠিক আছে, অমসৃণ হয় আর পালিশ নয় আর কি, তোমার কালো টাইপের হয়, কালো, ঠিক আছে, তাহলে সর্বাধিক কী হবে, আমাদের শোষণ করবে, ঠিক আছে, কালো। অর্থাৎ এখানে কালো বলতে গেলে যত ডিপ বোঝাবে, ঠিক আছে। ডিপ ডিপ কথা ডিপ ডিপ কালার যত থাকবে তত আমাদের কি করবে, তাপটা শোষণ করবে। তো এখানে গ্রীষ্মকালে হালকা কাপড় পরলে, হালকা রঙের, তাহলে এখানে কিন্তু রঙের ব্যাপারটা আসে দেখো, ঠিক আছে, রঙের ব্যাপারটা আসে দেখো। রঙের ব্যাপারটা যদি আসে, তাহলে অমসৃণ আর রঙের ব্যাপারটা, তাহলে আমাকে মসৃণ হতে হবে, ঠিক আছে। আর পালিশ বলতে গেলে এখানে আমার হালকা রং বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কী বলতো, তাপটা শোষণ হবে না। তাপটা না শোষণ হলে আমাদের কী হবে, আরাম লাগবে, গরম লাগবে না, তাই না। তাহলে আমাকে কী করতে হবে, আমাদের দেখো যে হালকা রং তাপের ভালো বিচ্ছুরক, কী হয়েছে, হালকা রং তাপের ভালো বিচ্ছুরক, ঠিক আছে। হালকা রং তাপের ভালো বিচ্ছুরক। কনসেপ্ট, তোমাকে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করলে পরে তোমার যে কোনো ওখান থেকে। আর একটা কথা, ম্যাথ বা অন্য সাবজেক্টের মতো সায়েন্সেও কিন্তু কী বলো তো, তোমার কোশ্চেন কমন না আসতে পারে, কিন্তু কনসেপ্ট কমন আসবেই, ঠিক আছে। কনসেপ্টটাকে তোমাকে ধরতে হবে। চলো পরের কোশ্চেনটা কী দিয়েছে দেখো। দেখো, সেকেন্ড কোশ্চেনটাও মনে হচ্ছে তাপ থেকে এসেছে। থার্মোফ্লাক্স গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে, তার কারণ কি। থার্মোফ্লাক্স সবাই যেন আমরা শীতকালে থার্মোফ্লাক্স ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ ফ্লাক্স ব্যবহার করি। তো ফ্লাক্স যখন ব্যবহার করি, তখন ফ্লাক্সের কিন্তু কী বলতো, এটা কি, এর ফ্লাক্সের আমাদের যে মেকানিজম আছে, সেই মেকানিজমটা কি। তো ফ্লাক্সতে দেখো, ফ্লাক্সে কিন্তু কোটেড থাকে। কোটেড মানে কি বলতো, এইটা একটা পুরো জায়গা থাকে, এই উপরে একটা আবরণ থাকে, তার মাঝখানে একটা জায়গা ফাঁকা থাকে, ঠিক আছে। তার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা ফাঁকা থাকে, সেখানে কি বলতো, বায়ু থাকে না, ঠিক আছে, বায়ু থাকে না, ঠিক আছে, বায়ু থাকে না।
অর্থাৎ বায়ু যদি থাকে তাহলে কিন্তু বায়ু তাপের কুপরিবাহী ঠিক আছে, কিন্তু তবুও সামান্য পরিমাণেও তাপ যেতে পারে। কিন্তু যদি বায়ুটাকেই বার করে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে কিন্তু কী বলতো, আমার এখানকার বাইরের তাপ বা এখানকার যে তাপ তার মধ্যে যেহেতু সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার দরুন আমার যদি এখানে তুমি জল ঠান্ডা রাখো তো অনেকক্ষণ ঠান্ডা থাকবে, জল যদি গরম রাখো তাহলে কিন্তু অনেকক্ষণ গরম থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু কি বলতো, তাহলে আমাকে এখানে বায়ু শূন্য করতে হবে, এমটি করতে হবে, 1 নম্বর কথা। এবং তার জন্য যে এই যে শুধুমাত্র যে এই এটা আছে, পর্দাটা আছে, এই পর্দাটা তো বিভিন্ন একটা স্পেশাল যদি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু কি বলতো সেটা আরও অনেকক্ষণ টাইম থাকবে, ঠিক আছে। তো এখানে সিলভারের প্রলেপ থাকে, ঠিক আছে, সিলভারের প্রলেপ থাকে, সিলভারের প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপের মাধ্যমে এর একটা বৈশিষ্ট্য কি, যে সিলভারের প্রলেপটা কিন্তু ওই একই সিস্টেম, যে তাপ আমাকে বার করতে দেবে না বা ভিতরে ঢুকতে দেবে না, ঠিক আছে, যার জন্য আমাদের থার্মোফ্লাক্সে জল গরম বা ঠান্ডা অনেকক্ষণ থাকে, ঠিক আছে। তাহলে তোমাকে দ্বিতীয়ত এটাও বুঝতে হবে যে কোন চ্যাপ্টার থেকে এসেছে, দেখো এটাও একটা কনসেপ্ট। তোমাকে বুঝতে হবে এখানে যে কোন মেটেরিয়ালগুলো মানে তাপ তাপবাহী, ঠিক আছে, তাপবাহী আর কুপরিবাহী, তাপবাহী বা সুপরিবাহী বা কুপরিবাহী, আর কোনগুলো কুপরিবাহী, ঠিক আছে। যেমন ধরো সিলভার তাপ এবং তড়িৎ দুটোই কিন্তু কি বলতো সুপরিবাহী, সব থেকে সুপরিবাহী, সব থেকে সুপরিবাহী, ওকে, সুপরিবাহী। তাহলে আমাকে এখানে যে কোশ্চেনটা উত্তর করতে হবে, যে দেখো তা আমাদের কি থাকে, শূন্য থাকে, শূন্য দেওয়ালের দুটির মাধ্যমে শূন্য মাধ্যম উপস্থিত থাকে, আর হচ্ছে দেওয়ালের মাধ্যমে সিলভার প্রলেপ থাকে। তাহলে আমার কি হবে, আমার BC দুটোই ঋতু থাকবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের তাপ থেকে এবং হিট থেকে এসেছে, ঠিক আছে। বেশ, তারপর দেখো ঘাম সবচেয়ে বেশি, আচ্ছা রে বাবা, এখানে তো মনে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে তোমার তাপ থেকে। এটাও কিন্তু ঘাম সবচেয়ে বেশি হয় কখন, এটাও কিন্তু তাপ থেকে, ঠিক আছে, এই একটাও তাপ থেকে। দেখো তুমি কোশ্চেন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোন পোর্শন থেকে এসেছে। তাহলে ঘাম বাতাসের, ঠিক আছে, যদি বাতাসের আমাদের আর্দ্রতা বেশি থাকে, ভালো করে শোনো, আমরা ঘামি কখন, যখন আমরা খুব আমাদের টেম্পারেচারটা, আমরা ঘামি কখন, যখন দেহের টেম্পারেচার কত, আমাদের 98 ডিগ্রি, ঠিক আছে, 4 ফারেনহাইট, আমি ফারেনহাইটে বলছি, বা 37 ডিগ্রি সেলসিয়াস। বাইরের অর্থাৎ বায়ুর তাপমাত্রা যদি এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা কি করি, আমরা ঘামতে থাকি, ঠিক আছে, ঘামতে থাকি। আমাদের শরীরের তাপমাত্রা থেকে যখন পরিবেশের তাপমাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ঘামতে থাকি, 1 নম্বর কথা। এবং তার থেকে আরও বেশি ঘামতে থাকি যদি পরিবেশের আর্দ্রতা থাকে, ঠিক আছে, আর্দ্রতা মাপা কিসে, হাইগ্রোমিটারের সাহায্যে, তাই না। মাত্রা হাইগ্রোমিটার, হাইগ্রোমিটারের সাহায্যে তাপমাত্রা, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের আর্দ্রতা মানে হচ্ছে জলীয় বাষ্প, আর্দ্রতার কথার অর্থ হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি। আর্দ্রতা কথা কি বলতো, জলীয় বাষ্পের উপস্থিতি, ঠিক আছে। তো যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কিন্তু পরিবেশের জলীয় বাষ্প বেশি থাকে, তাহলে কি আমাদের ঘামা দরকার, মানে আমাদের ঘামটা বেশি হবে, শুকিয়ে যাবে না, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে না, ঠিক আছে। কিন্তু জলীয় বাষ্প যদি না থাকে তাহলে আমাদের ঘামটা শুকিয়ে যাবে। তাহলে আমরা ঘামবো কখন, বেশি ঘামবো কখন, জলীয় বাষ্প যখন শুষ্ক থাকবে, বা আর্দ্র থাকবে, ঠিক আছে, জলীয় বাষ্প যখন থাকবে না, অর্থাৎ বায়ু যখন আর্দ্র থাকবে, ঠিক আছে, আর্দ্র থাকবে, তাহলে আমরা ঘাম কখন হয়, বায়ু যখন আর্দ্র হয় আর উষ্ণতা যখন বেশি থাকে, কত বেশি থাকে, যখন আমাদের দেহের তাপমাত্রা থেকে বেশি থাকে তখনই, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এতগুলো যতগুলো কোশ্চেন হলো সেগুলো হিট থেকে অ্যাকচুয়ালি নেওয়া এবং ফিজিক্স পার্টের কোশ্চেন, ঠিক। বেশ, তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে, দেখো বলছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে। এটা আমার মনে হয় প্রত্যেকেই জানা উচিত, যে আমাদের সব থেকে এখন যে বর্তমান থাকে সেটা হচ্ছে আর্গন, ঠিক, আর্গন। এখন যে এতে থাকে, আগে কী বলতো, এখন সব থেকে আগে বেশি থাকতো নাইট্রোজেন থাকতো, যখন হলুদ বাল্বগুলো ছিল তখন কিন্তু তাতে নাইট্রোজেন থাকতো, ঠিক আছে, কিন্তু এখন থাকে আর্গন। এবং আর্গনের সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মার্কারি বাষ্প, অর্থাৎ পারদের বাষ্প থাকে, ঠিক আছে,
পারদের বাষ্প। এবারে দেখো এটা এগুলো রাখা হয় কারণ কি? এদের তো কিছু কারণ আছে না। এরা নিজেই দেখো আর্গন নিজেই কিন্তু কি বলতো, আর্গন নিজেই কিন্তু নিষ্ক্রিয়, ঠিক আছে, নিজে কিন্তু ইনঅ্যাক্টিভ। আর্গন নিজেই ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এ বিক্রিয়া করে না, মানে এ রাসায়নিক বিক্রিয়া করে না, ঠিক আছে, নিজেই ইনঅ্যাক্টিভ। এবং এখানে পারদের বাষ্প রাখা হয় এই জন্যই যে গ্লোয়িংটা বেশি আসে, ঠিক আছে। ওখানে যে একটা ইয়ে থাকে, তোমার যে বাল্ব থাকে, বাল্বের মধ্যে যে গ্লোয়িংটা বেশি করে, এই জন্য পারদের বাষ্পটা রাখা হয়, ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বে। তাহলে আমাদের কি রাখা হয়? আর্গন। এবং এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে দেখো, প্রত্যেকটাই কিন্তু কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস, প্রত্যেকটাই কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস। ওকে। এবং এদের নিষ্ক্রিয় গ্যাস কিন্তু কখনো দ্বিপরমাণুক হয় না, এক পরমাণুক হয়, ঠিক আছে। যেমন ধরো হিলিয়াম, ঠিক আছে, নিয়ন, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এক পরমাণু, দ্বিপরমাণুক নয়। কিন্তু টোটাল আমাদের পরিবেশে টোটাল আমাদের 11খানা গ্যাস আছে, 11টি গ্যাস আছে আমাদের, যতগুলো 118টা মৌলের মধ্যে 11টি গ্যাস আছে, ঠিক আছে। গ্যাসের মধ্যে তোমার এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু এক পরমাণুক। ওকে, বেশ। তারপর চলো পরের কোশ্চেনে দেখি কি বলেছে। দেখো যে ফ্লুরোসেন্ট বাতিতে, অর্থাৎ এখানে ফ্লুরোসেন্ট বলতে গেলে সেই বাতিকে বলা হয়েছে সিএফএল বাতিকে বোঝানো হয়েছে। তো সিএফএল বাতি কোনটা বলো তো? সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, এটার ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্স লাইট, ফ্লুরোসেন্ট লাইট। তো এই বাষ্পে আমাদের কোন গ্যাস ব্যবহার করা হয়? তাহলে আমি বললাম দেখো, আগের সঙ্গে মনে হয় একটু লিঙ্ক আছে। দেখো তাহলে আমাদের আমরা তো জানি কি ব্যবহার করা হয়, আমরা জানি যে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। তার সঙ্গে আমি কি বললাম, আমাদের পারদের জলীয় বাষ্প ব্যবহার করা হয়, ঠিক আছে। তো পারদের জলীয় বাষ্প কোথায়, পারদ বাষ্প কোথায়, এইটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলো, এই ফ্লুরোসেন্ট বা এলইডি বাল্ব, এইগুলোতে ব্যবহার করা হয়। ওকে, বেশ। তারপর কোশ্চেনটা দেখো, শব্দ যেতে পারে না, খুব সহজ কোশ্চেন। শব্দ যেতে পারে না, শব্দ একটা, প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে, শব্দ একটা যান্ত্রিক ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, ওয়েভ। এটা যেতে গেলে অনুদৈর্ঘ্য যারা, যান্ত্রিক অনুদৈর্ঘ্য যারা, তাদের কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে, মাধ্যম দরকার। কি দরকার? মাধ্যম দরকার, ঠিক, মাধ্যম দরকার। আর মাধ্যম না গেলে এরা যেতে পারে না। তো শব্দ যেহেতু মাধ্যম, যেহেতু যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে মাধ্যম দরকার। তাহলে মাধ্যম না দরকার, তাহলে যেতে পারে না। তাহলে শূন্য মাধ্যম দরকার, শূন্য মাধ্যমে যেতে পারবে না। যার জন্য চাঁদে, ঠিক আছে, আমাদের চাঁদে কি হয় বলতো, কথা শুনতে পাওয়া যায় না, চাঁদে বায়ু নেই। তো চাঁদে যদি বায়ু না থাকে তাহলে কি শব্দ শোনা যাবে না, ঠিক আছে, শব্দ শোনা যাবে না। তোমার যদি পাশেও বলো, শোনা যাবে না, শব্দ শোনা যাবে না। ওকে, তো আমাদের এটা, এখানে আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু শব্দ থেকে আছে। এখানে আর একটা কথা বলে রাখি যে তোমার শব্দ, যে আমাদের বেগটা, শব্দের যে বেগ, ঠিক আছে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো, গামা টি বাই ডি, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, যার স্থিতিস্থাপকতা বেশি তাতে সব থেকে বেশি যায়, টেম্পারেচারের সঙ্গে যত বেশি হবে তাতে সেখানে শব্দের বেগ বেশি হবে। আর ঘনত্ব, ডি মানে ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু শব্দ কম যাবে, ঠিক আছে। কিন্তু গামা, অর্থাৎ এইটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, অনেকেই যদি প্রশ্ন করে, তাহলে কি বলে বলো তো, যে আমাদের জলে বেশি শব্দের বেগ বেশি না, জলে বেশি না তোমার বাতাসে বেশি? সবাই বলবে বাতাসে বেশি। না, জলের কিন্তু কি বলতো, জলের কিন্তু গামাটা বেশি, গামা অর্থাৎ তোমার স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে, স্থিতিস্থাপকতা বেশি, যার জন্য এখানে সব থেকে বেশি। এবার তোমাকে বলবে যে স্টিলে শব্দের বেগ বেশি না লোহায় বেশি? তাহলে স্টিলে সব থেকে বেশি, ঠিক আছে, স্টিলের গামাটা সব থেকে বেশি, ঠিক আছে, স্টিলে। বোঝা গেল? তাহলে আমাদের এখান থেকে এটা মাথায় রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেশ, পরের কোশ্চেনে দেখো, 7 নম্বর কোশ্চেনে দেখো, যে শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? ঠিক, শক ওয়েভ কাকে বলে? এটাও কিন্তু শব্দ থেকে, সাউন্ড, শব্দের চ্যাপ্টার থেকে আছে সাউন্ড।
তো দেখো এখানে একটা জিনিস আছে আমাদের, ম্যাক বলে একটা জিনিস আছে, ম্যাক। ম্যাক ম্যাক কাকে বলে? যদি যে শব্দ উৎপন্ন করছে, মানে সোর্স অফ সাউন্ডের ভেলোসিটি যদি বেশি হয়, ঠিক আছে, কার থেকে? শব্দের থেকে, ঠিক আছে, শব্দের থেকে, সাউন্ডের থেকে যদি বেশি হয়, সোর্স অফ সাউন্ডের যদি ভেলোসিটিটা শব্দের থেকে বেশি হয়, ঠিক আছে, এটাকে ম্যাক হিসেবে প্রকাশ করা হয়, ম্যাক। ঠিক আছে, ম্যাক, এটাকে ম্যাক ম্যাক হিসেবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো যদি এটা গ্রেটার দ্যান 1 হয়, অর্থাৎ সোর্স অফ সাউন্ড যেখান থেকে সোর্সটা উৎপন্ন হচ্ছে, সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, তার বেগটা যদি সাউন্ডের থেকে বেশি হয়, তাকে বলা হয় ম্যাক নাম্বার। ঠিক, এবার এটা যদি তোমার 1-এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, ম্যাক নাম্বার, ঠিক আছে, 1-এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সুপারসোনিক বলে। ঠিক আছে, আবার যদি 5-এর থেকে বেশি হয়ে যায়, 5-এর থেকে যদি বেশি হয় তাহলে হাইপারসোনিক বলে, হাইপারসোনিক বলে, হাইপারসোনিক। তো দেখো শক ওয়েভটা কি, যদি এতই জোরে যদি কোনো মানে এতই জোরে যদি কোনো বিমান বা কোনো বস্তু যায়, তাহলে কি বলতো, একটা আমাদের যেহেতু যাচ্ছে, ঠিক, আমাদের একটা যদি একটা বস্তু এদিকে গেল, তো যখন গেল তখন একটা একটা শঙ্কু আকার তৈরি হয়ে যায়, এরকম শঙ্কু আকার তৈরি হয়ে যায়, শঙ্কু আকার এত স্পিডে যায়, এই শঙ্কু আকার তৈরি হয়ে যায়। শঙ্কু আকার যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু এর জন্য অনেক কিছু দুর্ঘটনা, মানে কাঁচ টাচ ভেঙে যায়, এটাকে বলা হয় শক ওয়েভ, মানে শক হয়ে যায়, এই ওয়েভের জন্য শক হয়ে যায়। ঠিক আছে, এটার এত মানে শক্তি, যার জন্য এটা তৈরি হয়। ঠিক আছে, তো তাহলে দেখো এটাকে বলে সুপারসনিক বিমান যদি যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের শক ওয়েভের সৃষ্টি হয়। ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের ম্যাকের ধারণাটা এলো। ঠিক, আমাদের এখান থেকে ম্যাকের ধারণাটা এলো, ম্যাকটা কি, ঠিক আছে, হাইপারসোনিক কি, ঠিক আছে। এবার দেখো কোনো গ্যাসের চাপ P/F, পি যেমন F/A, তো এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া, এটা মানে ক্ষেত্রফল। এটা কিন্তু কি বলতো, এটা একটা আমাদের স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি। 1 নম্বর কথা, চাপ কিন্তু, চাপ একটা স্কেলার রাশি, এবং চাপের যদি আমরা মাত্রা বার করতে চাই, দেখো মাত্রা যদি বার করতে চাই তাহলে আমাদের বলের মাত্রা কি mL/T⁻², ঠিক, আর এখানে L স্কোয়ার, তাহলে L স্কোয়ার একটা কাটা গেল, তাহলে কি হলো mL−T⁻², ঠিক আছে, এটা হচ্ছে চাপের আধার। তাহলে আমাদেরকে এ হলো একটা কি ক্ষেত্রফল, এটা কিন্তু এটা মাথায় রাখো, চাপ একটা স্কেলার রাশি, এবং এই রেখকটা কি বলো, এই রেখকটা হচ্ছে পাস্কাল। ঠিক আছে, এই রেখকটার নাম কি, পাস্কাল। এর অনেক একক আছে, ঠিক আছে, পাস্কাল আছে, টর আছে, কি হয়, টর, ঠিক আছে, আরেকটা হয় বার। এর অনেক স্কেল আছে, পাস্কাল হচ্ছে এসআই, টর, বার, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার একক। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, দেখো 9 নম্বর কোশ্চেনটা, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কি? তাহলে প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে তো এটাও কিন্তু হিট থেকে এসেছে, দেখো তাহলে প্রথমটা কি, H=mst, আমরা জানি এটা সূত্রটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে হিট, H মানে হিট, M মানে হচ্ছে তোমার কি বলতো ভর, ঠিক, আর এটা হচ্ছে আপেক্ষিক তাপ যেটা আমরা এখানে বলেছি, আর টি মানে হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা, ঠিক আছে, টেম্পারেচার। তাহলে দেখো যদি আমি এসটা বার করতে চাই, এস সমান যদি লিখতে চাই তাহলে কী লিখবো, আমি H/, কী লিখবো, M/T। তাহলে দেখো, ঠিক আছে, এসের একক। তাহলে দেখো আমি যদি একটা যদি জানি কনভার্ট, মানে সিজিএস এর যদি একটা জানি তাহলে আমি এসআই করতে পারবো, এসআই যদি জানি তাহলে সিজিএস করতে পারবো। তো সিজিএস এর এটা কি, এককটা কি, তাহলে সিজিএস এর হচ্ছে 1 ক্যালোরি, আর ভর কি 1 গ্রাম, আর টি তো বুঝতে পারছো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে আমি এসআই কনভার্ট করবো, মাথা রাখো, এসআই কনভার্ট করবো। তাহলে কনভার্টটা তুমি যদি শিখে যাও তাহলে তুমি যে কোনো জিনিস পেরে যাবে। মুখস্থ করতে তো হবেই, কিন্তু তার সঙ্গে বুঝে মুখস্থ করতে হবে। দেখো কি আছে,
তাহলে 1 ক্যালোরি সমান কত বলো তো? 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক? আর 1 গ্রাম সমান কত হবে, কত কেজি হবে? ঠিক আছে, 1 গ্রাম। তাহলে 1000, তাহলে 1 কেজি সমান কত বলো? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, ঠিক? 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান তো বুঝতেই পারছো, তাহলে 1/1000, ঠিক? তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত হবে দেখো, 4200, ঠিক না? 4200। তাহলে 4200 যখন হবে তখন 4200 কোথায় আছে? আমার একটা অপশান আছে 4200, ঠিক আছে? এটা তুমি মুখস্থ করতেও পারো, আমি শুধু যা দেখালাম কনভার্টটা। আমি স্পেসিফিক হিট, এবং এখানে দেখো এই জলের স্পেসিফিক হিট সব থেকে বেশি, এবং এটাই হচ্ছে সব থেকে বেশি। জলের স্পেসিফিক হিট হচ্ছে সব থেকে মাছ গ্রেটার, মানে পৃথিবীতে আর কোনো পদার্থ নেই যে জলের থেকে বেশি স্পেসিফিক আছে, ঠিক আছে? এবং এই জন্যই সেদ দিতে আমাদের ব্যবহার করা হয় জলকে, গরম জলকে, ঠিক? বেশ, তারপর দেখো 10 কোশ্চেনে কী বলেছে দেখো, যে কাঁচের ফ্লাক্সে কিছু পরিমাণ তরল নিয়ে উত্তপ্ত করে, এটাও মোটামুটি হিট থেকে। কাঁচের ফ্লাক্সে কিছু পরিমাণ তরল নিলে তাকে উত্তপ্ত করা হলো, ঠিক আছে? তাহলে কাঁচের ফ্লাক্সে তো প্রথমে কি হয়, ঘনত্ব অপরিবর্তিত থাকে না? ঘনত্ব তো ভাই অপরিবর্তিত থাকবে না, ঘনত্ব বাড়ে, ঘনত্ব শুধু তো বাড়বে না, এটা ঠিক আছে? ঘনত্ব বাড়বে না, ঘনত্ব অবশ্যই কমবে, তরলের মাত্রা বাড়তে থাকে, ঠিক আছে? মাত্রা মানে এখানে পরিমাণ বলা হয়েছে, এটাও বাড়তে থাকে, এটাও হবে না। কিন্তু কোশ্চেনটা একটু ডাউট আছে, কি ভুল আছে, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা একটু ভুল আছে। ভুল কীরকম বলে দেখো, প্রথমে তরলের মাত্রা কমে, ঠিক, মানে ঘনত্ব কমে, তারপর বাড়ে, এটাই উত্তর হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু কোশ্চেনটা ভুল আছে, কি বললাম, যে যদি আমরা ভালো করে দেখো যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের, ঠিক আছে, সেলসিয়াস উষ্ণতাতে ঘনত্ব ডি ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্স, ঘনত্ব ম্যাক্স, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তোমাকে বলে দিতে হবে যে জলটা কত ডিগ্রি টেম্পারেচারে ছিল, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মধ্যে ছিল না কোথা থেকে ছিল, সেটি তোমাকে অবশ্যই পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে? দেখা গেলো যে জলটাই আমাদের এখন রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি জল হয়, তাহলে এখানে তার ঘনত্বটা বাড়ার কোনো প্রশ্নই উঠে না, কারণ এখানে 30 ডিগ্রি টেম্পারেচার জলটা বলেছে, কিন্তু জলটা বলেনি, ঠিক আছে? কিন্তু 3টে অপশানকে বাদ দিয়ে যদি আমরা এটাই পাই, কিন্তু কোশ্চেনটা একটু মানে গন্ডগোল পাকানো আছে। তোমাকে এই ঘরের তাপমাত্রা যদি বলে তো কখনোই কিন্তু কমবে না, তোমাকে কেবলমাত্র জলের ঘনত্বটা বাড়ে, অর্থাৎ আয়তনটা কমে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই, এই তাপমাত্রাটা উল্লেখ করতে হবে তোমাকে, না হলে কিন্তু কোশ্চেনটা পুরোপুরি ভুল হয়ে যাবে, ঠিক আছে? বেশ, যেহেতু কোশ্চেনটা দিয়েছে সেটা আলোচনা করলাম, বেশ চলো তারপর কী আছে দেখি। গ্যাস লাইটারের নিচে কোন গ্যাসটি ব্যবহৃত হয়, ঠিক আছে? গ্যাস লাইটারের নিচে কোনটি ব্যবহৃত হয়, এটা কিন্তু কেমিস্ট্রি থেকে এসেছে, কেমিস্ট্রি পার্টের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সংকর, অ্যালয় থেকে এসেছে, ঠিক? অ্যালয়টা কি, দুটো ধাতু দিয়ে মিলিয়ে যে একটা সংকর তৈরি হয় তাকে বলা হয় অ্যালয়। তো এখানে যে গ্যাস লাইটারের যে ইয়েটা আছে, যে বডিটা তৈরি হয়, সেটা কি হয়, এটা হচ্ছে মিসচেল, ঠিক আছে? মিসচেল অ্যালয়। এই অ্যালয় কী হয়, মিসচেল অ্যালয়ে কী হয়, সিজিএম ব্যবহার করা হয়, ঠিক আছে? সিজিএম ব্যবহার করা হয়, আর লেড ব্যবহার করা হয়, লেড, ঠিক আছে? সিজিয়াম আর লেড, এই মিসচেল মেটালে, ঠিক আছে? এবং গ্যাস লাইটারে যে গ্যাসটা থাকে সেটা কী থাকে বলো তো, বিউটেন থাকে, ঠিক আছে? সেটা বিউটেন থাকে, যে গ্যাস লাইটারে আমরা যে গ্যাসটা ভরি সেটা অবশ্যই বিউটেন, ঠিক আছে? বেশ, পরের কোশ্চেনে দেখো, 12 কোশ্চেনে কী আছে দেখো, বেকিং সোডা কি? বেকিং সোডা দু রকমের হয়, সোডা যেখানে থাকবে, দেখো সোডা যেখানে থাকবে সেখানে অবশ্যই সোডিয়াম থাকবে, সোডিয়াম মানে সোডা, ঠিক? তাহলে দেখো আমাদের দুটো আছে, একটা সোডিয়াম কার্বনেট আছে, ঠিক? সোডিয়াম কার্বনেট আছে, আর একটা সোডিয়াম বাইকার্বনেট আছে, এই বাইকার্বনেট হচ্ছে আম্লিক। সোডিয়াম বাইকার্বনেট যেহেতু আছে সেখানে একটা সোডক মানে সেখানে জল থাকবে, ঠিক আছে? আমরা যে বেকারি শিল্পে ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, এটাকে বেকিং মানে বেকারি, ঠিক আছে? বেকিং মানে বেকারি, তাহলে আমি এটাকে বলবো সোডিয়াম বাইকার্বনেট। এবং এটা আরেকটা নাম আছে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোজেনেটেড কার্বনেট, এটা অনেক সময় নামটা চেঞ্জ করে দেয়, কিন্তু বিভিন্ন টাইপের নাম, কারো কেমিক্যাল নাম, কখনো নাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট হচ্ছে সেটা হচ্ছে কাপড় কাচা সোডা, এটা হচ্ছে কাপড় কাচা, ঠিক আছে? আমরা যে এটা ডিটারজেন্ট,
ঠিক, ডিটারজেন্ট। বেশ, তারপর কোশ্চেনে দেখো, নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে? নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে? তো সিঁদুরে অ্যাকচুয়ালি আমাদের লাল রং হয়, তো সিঁদুরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ইয়ে থাকে, মার্কারি থাকে, অর্থাৎ পারদ থাকে, পারদ। ঠিক আছে, পারদ, সিঁদুরে আমাদের পারদ থাকে, ঠিক আছে, এবং সালফাইড থাকে, তাহলে পারদ সালফাইড থাকে, ঠিক আছে, যার জন্য আমাদের সিঁদুরটা লাল হয়। বোঝা গেল? বেশ, তাহলে পারদ দেখো, এই পারদ কিন্তু আরও অনেক আছে। পারদ হচ্ছে তরল ধাতু, ঠিক আছে, পারদ হচ্ছে তরল ধাতু একমাত্র। আর হচ্ছে পারদ, আমি কি বললাম, পারদ বাষ্প তোমার সিএফএল লাইটে ব্যবহার করা হয়। পারদ বাষ্প সিএফএল লাইটে ব্যবহার করা হয়। পারদ আর কিসে ব্যবহার করা হয়? আমাদের থার্মোমিটারে ব্যবহার করা হয়, থার্মোমিটারে ব্যবহার করা হয়, ঠিক আছে। পারদ, পারদ হচ্ছে স্বচ্ছ, মানে একদম পিচ্ছিল, ঠিক আছে, পিচ্ছিল, পিচ্ছিল ধাতু, ঠিক আছে, পিচ্ছিল ধাতু পারদ, ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু সন্ধিগত মৌল নয়, কিন্তু এটা কিন্তু সন্ধিগত মৌল নয়। আর একটা এখানে কত কোশ্চেন, এটা সন্ধিগত নয়, সন্ধিগত নয়, ঠিক আছে। যেমন ধরো জিঙ্ক, ঠিক আছে, ক্যাডমিয়াম, পারদ, এরা কিন্তু এক সন্ধিগত এর মধ্যে থাকলেও কিন্তু এদের সন্ধিগত মৌল নয়। কারণ কি, এদের ডি কক্ষটা অসম্পূর্ণ থাকে, মানে পূর্ণ থাকে, ঠিক আছে, অসম্পূর্ণ থাকে না, যার জন্য এরা সন্ধিগত মৌল নয়। বোঝা গেল? বেশ, এতগুলো ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। বেশ, তারপর দেখো, সোনা কিসে দ্রবীভূত হয়? সোনা কিসে দ্রবীভূত হয়? তো প্রথমে আমরা সোনার এটা জেনে নিই, এইউ, ঠিক। দ্বিতীয়ত কথা কি, সোনা হচ্ছে মলিউবল, নমনীয় ধাতু, সব থেকে নমনীয় ধাতু, নমনীয় ধাতু, ঠিক আছে, নমনীয় ধাতু। সোনার সংকেত জানলাম আমরা, তাহলে কিসে বলছে, কিসে ডুবে? তাহলে আমরা যে অপশানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কি, যে অ্যাকোয়ারিজিয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, 1 অনুপাত হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এর মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া, ঠিক আছে। এটাকে আরেকটা নাম আছে রয়্যাল ওয়াটার বলা হয়, রয়্যাল ওয়াটার, রয়্যাল ওয়াটার বলা হয়। এটা কী করতে সাহায্য করে? যে তোমার এই যে সোনা বা রূপা এগুলো পরিষ্কার করার জন্য সাহায্য করে, পরিষ্কার করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমাকে এই কোশ্চেন থেকে এতগুলো ইনফরমেশান আমরা পেলাম, ঠিক আছে। বেশ, তারপর দেখো, পুনর কোশ্চেনটা দেখো, ক্যালসিয়াম সালফেট 2 অণু জল কিসের সংকেত? তাহলে ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম সালফেট আর 2 অণু জল, এটা হচ্ছে জিপসাম। আর এটাকে যদি তুমি তাপ দাও, হিট দাও, যদি হিট দিয়ে দাও, তাহলে কিন্তু এই জলটা কমে যাবে, যদি জলটা বেরিয়ে যাবে। এই জলটাকে তুমি যদি বার করে দিতে পারো, ঠিক আছে, এই জলটাকে তুমি যদি বার করে দিতে পারো, ঠিক, জলটাকে বার করে দিলে এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস বলা হয়। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস আর এটা হচ্ছে জিপসাম। তাহলে কিসের সংকেত? তাহলে এটা দেখো, প্লাস্টার অফ প্যারিস থেকে, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়, তাহলে যেহেতু জলটা বেশি আছে তাহলে এটা হচ্ছে জিপসামের সংকেত, ঠিক আছে, জিপসাম। বোঝা গেলো? এটা কিসে তৈরি করতে সাহায্য করে? এটা সিমেন্ট তৈরি করতে সাহায্য করে, সিমেন্ট, সিমেন্টের একটা উপাদান জিপসাম। খুব বেশি লাগে না কিন্তু লাগে, জিপসামটা হচ্ছে তোমার। আর একটা কিসে লাগে? তোমার প্লাস্টার অফ প্যারিস, মানে তোমার আমাদের যে এগুলো হাড়টার ভেঙে গেলে পরে যেগুলো হয় সেটিগুলো এটাতে কাজে লাগে। ওকে, বেশ, তারপরে দেখো, পচা ডিমের গন্ধ কোন গ্যাসে থেকে? হাইড্রোজেন সালফাইড, সবাই জানো, ঠিক আছে, ম্যাক্সিমাম যারা প্রিপারেশনের মধ্যে আছে তারা জানে, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। এটা কিন্তু আম্লিক, ঠিক আছে, এটা হচ্ছে আম্লিক, এই গ্যাসটা অনেক সময় আসে আম্লিক না ক্ষারীয়, এটা হচ্ছে আম্লিক, পচা ডিমের মতো গন্ধ, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। বেশ, তারপর দেখো, তারপর কী আছে দেখো, টুথপেস্টে অ্যাব্রেসিভ হিসেবে কী থাকে? টুথপেস্টে খুব ইম্পর্টেন্ট, টুথপেস্টের আমাদের প্রথমে যে এখান থেকে টুথপেস্টের আমাদের যে পিএইচ ভ্যালু সেটা হচ্ছে, ঠিক আছে, 10.5, ঠিক আছে, পিএইচ ভ্যালু। 1 নম্বর কথা, টুথপেস্টে যেটা থাকে সেটাতে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকে,
ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। এখান থেকে একটা কথা আসে যে এখানে ক্যালসিয়ামের পরিমাণটা কত, অনেক সময় পরীক্ষাতে আসে যে এই ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়াম পরিমাণটা কত, তাহলে এখানে উত্তর কী হবে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়ামের পরিমাণটা কত, ক্যালসিয়াম হচ্ছে কত বলো তো 40, ওকে, কার্বন কত 12, আর অক্সিজেন কত 348, ঠিক, টোটাল হচ্ছে তোমার 100 হবে। তাহলে 100-র মধ্যে যদি ক্যালসিয়াম কত থাকে 40, তাহলে আমার কত হবে 40%। এটা পরীক্ষাতে এসেছে, যার জন্য তোমাকে কোশ্চেনটা বললাম, বুঝে গেল? বেশ, তারপরে দেখো চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? চিপসের প্যাকেটে এখন যে দেখবে এখন চিপসের থেকে হাওয়াটাই বেশি, মানে হাওয়াটাই বেশি, তাহলে সেখানে নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেন গ্যাস থেকে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত বাতাসে 78%, সব থেকে বেশি, ঠিক। নাইট্রোজেন সব থেকে নিষ্ক্রিয় কেন বলো তো, নাইট্রোজেনের 3টে বন্ধন থাকে, ঠিক আছে, 3টে বন্ধনই আছে যেখানে নাইট্রোজেন নিষ্ক্রিয়। বুঝতে পারছো, চিপসের প্যাকে আমাদের নাইট্রোজেন থাকে। তো দেখবে যখন চিপস কিনতে যাবো বা কিছু কিনতে যাবো, যদি হাওয়া থাকে, হাওয়া মানে নাইট্রোজেন গ্যাস। কেন ব্যবহার করে? নিষ্ক্রিয় গ্যাসের জন্য। এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া করে না। তাহলে অক্সিজেন কত থাকে আমাদের 20%, অর্থাৎ 20 থাকে। তো বায়ু তো বুঝতে পারছো মিশ্র পদার্থ, ঠিক আছে। নিয়ন তো বুঝতে পারছো এটা কি, নিয়নটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ওকে। নিয়নের সঙ্গে এটা কত 10, বোঝা গেল? বেশ, তারপর দেখো বাকমিনিস্টার ফুলারিন কি? বাকমিনিস্টার ফুলারিন হচ্ছে একটা কার্বনের উপভেদ, অর্থাৎ অ্যালোট্রপি, ঠিক আছে, C60, ঠিক আছে, একটা উপভেদ, সেটা হচ্ছে কার্বনের উপভেদ, অর্থাৎ অ্যালোট্রপি কথাটা আসে অনেক সময়, ঠিক আছে, বাকমিনিস্টার। বেশ, কি আছে দেখো, রাতে ক্যাম্প, ঠিক আছে, ক্যাম্প তোমার ক্রস অ্যাসিমিলেশন মেটাবলিজম, ঠিক আছে, অ্যাসিলিয়ান মেটাবলিজম এর ফুল ফর্মটা। তো এখানে এটা কি বলতো, কাদের ক্ষেত্রে থেকে, যাদের পাতা থাকে না, পাতার পরিবর্তে, যেমন ক্যাকটাস, ঠিক আছে, ক্যাকটাস, একটা হচ্ছে ক্যাকটাস, ঠিক আছে, পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল গাছে যে এগুলো থাকে সেগুলোতে তাদের পাতার পরিবর্তে যে সবুজ অংশ থাকে সেটাকে বলা হয়, তারা কী করে, তারা মানে সালোক সংশ্লেষ করার জন্য, যে সবুজ অংশ থাকে তাকে বলা হয় এই ক্যাম উদ্ভিদ, ঠিক আছে। এই সালোক সংশ্লেষ করার জন্য সেখানে ওই যে মেসোফিল কলা থাকে, মেসোফিল কলাকে পাতার বলা হয়, রান্নাঘর বলা হয়। তো এখানে যেটা থাকে যে ওয়াক্সালো অ্যাসিটেট থাকে, ঠিক আছে, ওয়াক্সালো অ্যাসিটেট, বোঝা গেল? তো বেশ, আজকে এখানে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এরকম ক্লাস পেতে তোমরা যদি অবশ্যই সিরিয়াস ক্যান্ডিডেট থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।